আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আওয়ামী লীগ নিষিদ্ধ নিষিদ্ধ খেলায় কি বিএনপি? আবার এই মুহূর্তে তারেক রহমানের কয়েক মাস আগে বিবিসিতে একটা ইন্টারভিউয়ের কথা মনে পড়ে যাচ্ছে, যে তিনি বিবিসির ইন্টারভিউয়ে যে কথাটি বলেছিলেন হুবহু আমি না বললেও এটার সারমর্মটা এমন যে তিনি তখন লন্ডন থেকেই বিবিসিতে এই সাক্ষাৎকারটি দিয়েছিলেন। সেখানে বলেছিলেন, আমি দেশে আজ থেকে 17 বছর আগে যে বাড়ি রেখে এসেছি সেই বাড়ি নেই, যে ছোট ভাইকে রেখে এসেছিলাম সেই ছোট ভাই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যে সুস্থ মাকে রেখে এসেছিলাম দেশে সেই মা অসুস্থ, তিনি তখন বেগম খালেদা জিয়া বেঁচে ছিলেন। আজকে এগুলো কিছুই নেই। বেশ আবেগের কথা বলেছিলেন তারেক রহমান, ইমোশনের কথা বলেছিলেন তারেক রহমান। আজ থেকে প্রায় 1.5 যুগ আগে তারেক রহমানের যে পরিণতি হয়েছিল, দেশ ছাড়া হতে হয়েছিল, এই যে তারেক রহমান যে আবেগের কথাগুলো বললেন, তারেক রহমানকে দেশ ছাড়া হতে হয়েছিল কেন? সব কি ষড়যন্ত্র? তার কি রাজনীতিতে কোনো ভুল ছিল না? তিনি যদি মনে করেন বা তারা যদি মনে করেন যে রাজনীতিতে কোনো ভুল ছিল না, ষড়যন্ত্রের মাধ্যমে তাকে বিদেশে যেতে বাধ্য করা হয়েছিল, নির্বাসিত লাইফ বেছে নিতে বাধ্য হয়েছিল, তাহলে সেটি তাদের ব্যাপার। কিন্তু যদি মনে করেন যে আমার ভুল ছিল, আমি ভুল করেছিলাম, ভুল থেকে আমি শিক্ষা নেব, তারেক রহমান যদি সেখান থেকে শিক্ষা নিয়ে বর্তমান রাজনীতিতে সেটি ইমপ্লিমেন্ট করেন, এখনো সময় শেষ হয়ে যায়নি, তাহলে আখেরে তার ভালো হবে, বাংলাদেশের রাজনীতিতে তার স্থায়ী আসন হতে পারত। কিন্তু আসলে কি ঘটছে? আসলে কি তিনি কি শুদ্ধ হতে পেরেছেন? তিনি কি সেই ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারছেন? প্রশ্ন আসছে যে আজকে রাজনীতিতে, আজকে আমরা যেদিন কথা বলছি সেদিন রাজনীতিতে একটা খবরে বেশ তোলপাড়। প্রথম সমকাল, দৈনিক সমকাল পত্রিকায় এই খবরটা চোখে পড়েছে, এরপরে অন্যান্য পত্রিকাও এটি নিয়ে খবর করেছে। খবরটি হলো যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ আইন হচ্ছে, যুক্ত হচ্ছে শাস্তির বিধান। সমকালের খবরের শিরোনাম এটি। আপনারা খবরটি যদিও দেখেছেন, কিন্তু এটি অনেকে হয়তো বুঝতে পারছেন, বুঝতে পারছেন না এটা কি আসলে। আমরা একটু খবরটা দেখব, তারপরে একটু কথা বলি। খবরে বলা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকারের জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশকে আইনে রূপান্তর করতে যাচ্ছে বিএনপি সরকার। অধ্যাদেশটি সংশোধন করে শাস্তির বিধানও যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় বিএনপি বলেছিল নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় তারা, এ বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে। কিন্তু সরকার গঠনের পর বিএনপি অধ্যাদেশটিকে আইনি পরিণত করার উদ্যোগ নিয়েছে। ফলে নির্বাহী আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকছে। আর শাস্তির বিধান সহ এটি আইনে পরিণত হলে আওয়ামী লীগকে রাজনীতি করতে আরো বেগ পেতে হবে। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ ত্রয়োদশ সংসদের প্রথম দিনে গত 13 মার্চ উত্থাপন করা হয়। সেদিন গঠিত 14 সদস্যের বিশেষ কমিটি অধ্যাদেশগুলো যাচাই বাছাই করে। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ সংসদে পাশ না হলে 30 দিন তথা 12 এপ্রিলের পর তা কার্যকারিতা হারাবে। গত বৃহস্পতিবার বিশেষ কমিটি 98টি অধ্যাদেশ পরিবর্তন ছাড়াই আইনে পরিণত করতে সংসদে বিল উত্থাপনের সুপারিশ করেছে। 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল উত্থাপনের সুপারিশ করা হয়। 16টি অধ্যাদেশ এখনই উত্থাপন নয় এবং 4টি রহিত করে হেফাজতের সুপারিশ রয়েছে প্রতিবেদনে। যে 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল হিসেবে সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়েছে, এর অন্যতম হলো 2025 সালের 11 মে জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ। এই অধ্যাদেশ বলে 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের 18 ও 20 ধারা সংশোধন করে গত বছর আওয়ামী লীগ ও দলটির সব সহযোগী ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই আইনে 2024 সালের অক্টোবরে নিষিদ্ধ করা হয়েছিল ছাত্রলীগকে। খেয়াল করুন, আওয়ামী লীগকে
নিষিদ্ধ করা হয়েছে কিন্তু একটি নির্বাহী আদেশের মাধ্যমে, এবং নির্বাহী আদেশটা কিসের আলোকে? সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ। এই সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটার কয়েকটা ধারা সংশোধন করেছে। আগের যে একটা আইন ছিল 2009 সালের যে একটা সন্ত্রাস বিরোধী আইন ছিল, 18 এবং 20 ধারা সংশোধন করেছে 2025 সালের 11 মে। আবার বলছি, 9 সালের সন্ত্রাস বিরোধী আইন 2025 সালের 11 মে আওয়ামী লীগকে শুধুমাত্র নিষিদ্ধ করার জন্য এই ধারাগুলো সংশোধন করেছে। কিন্তু আগের ধারায় নিষিদ্ধ সংগঠন বা সংগঠন নিষেধ করলে ওই নিষিদ্ধ সংগঠন যদি কোনো কাজ করে, কার্যক্রম পরিচালনা করে, তাহলে শাস্তির বিধান সুস্পষ্ট কিছু ছিল না। কিন্তু 2025 সালে 11 মে যে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটা কারেকশন করা হয়েছে, সংশোধন করা হয়েছে, তাতে ইউনূস সরকার শাস্তির বিধান যুক্ত করেছে। আরো লক্ষণীয় বিষয় যে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে কিন্তু সরাসরি নিষিদ্ধ করেনি বা পুরোপুরি নিষিদ্ধ করেনি, তবে কার্যক্রম নিষিদ্ধ আছে। কোন পর্যন্ত? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যতক্ষণ বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কার্যক্রম স্থগিত। স্থগিত আর নিষিদ্ধ দুটো কিন্তু দু জিনিস। স্থগিত রয়েছে কার্যক্রম, এবং কার্যক্রম স্থগিত থাকায় অধ্যাদেশের 20 ধারা অনুযায়ী আওয়ামী লীগ মিছিল, সভা সমাবেশ করতে পারবে না, দলটির কার্যালয় বন্ধ থাকবে, ব্যাংক হিসাব জব্দ থাকবে, পোস্টার ব্যানার প্রচার করতে পারবে না, সংবাদ বিজ্ঞপ্তি দিতে পারবে না, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তা প্রকাশ করা যাবে না, এবং সংবাদ সম্মেলন করতে পারবে না দলটি। এই যে এই নিষেধাজ্ঞা, এগুলোর জন্য ইউনূস সরকার যে সন্ত্রাস বিরোধী আইনটা কারেকশন করেছিল, 2009-এর যে সন্ত্রাস বিরোধী আইন, সেটা কারেকশন করেছিল। সেই কারেকশন আইনে কি বলা হয়েছে? নিষিদ্ধ সংগঠন এসব কার্যক্রম পরিচালনা করলে 4 থেকে 14 বছর কারাদণ্ড হতে পারে। নিষিদ্ধ সংগঠন সভা সমাবেশ করলে কি শাস্তি হবে সে ব্যাপারে সুস্পষ্ট কোনো বিধান ছিল না। ফলে এই সন্ত্রাস বিরোধী আইনটি যদি সংসদে পাশ হয়, তাহলে এই যে কারেকশন করা যে আইন, এই কারেকশন করা আইনের ফলে এখানে শাস্তির বিধান যুক্ত হচ্ছে। আওয়ামী লীগ আসলে নিষিদ্ধ হয়েছে তো নির্বাহী আদেশে। নির্বাহী আদেশ যদি আজকে উঠে যায়, আজ থেকে আওয়ামী লীগ কার্যক্রম শুরু করতে পারবে। এর অর্থ এই নয়, এই খবর এবং সবকিছু মিলে একটা বিভ্রান্তি ছড়িয়ে গেছে। আমার ধারণা, আমি যেটি মনে করছি, যে অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের নিষেধ করা হচ্ছে বা নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, বা আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা জারি হয়েছে অধ্যাদেশ জারি করে। অধ্যাদেশ জারি করে তো নিষেধাজ্ঞা হয়নি। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে একটি নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনটা, আবারও বলছি, রিপিট করছি, 2009-এর সন্ত্রাস বিরোধী আইনটা একটু সহজ ছিল, 25-এ এটাকে আরো কঠিন করে ফেলানো হয়েছে। এখানে শাস্তির বিধান যুক্ত করা হয়েছে। অর্থাৎ এই সন্ত্রাস বিরোধী আইনটা যদি সংসদে পাশ হয় এবং শাস্তির বিধান সহ যদি পাশ হয়, তাহলে আওয়ামী লীগের কার্যক্রম করলে 4 থেকে 14 বছরের সাজা হতে পারে। সংবাদের সারমর্ম কিন্তু আমি এটাই বুঝছি। বিভ্রান্ত হবেন না যে আওয়ামী লীগকে নিষেধ করার জন্য অধ্যাদেশ জারি করা হয়েছিল, অধ্যাদেশ জারি করা হয়নি। নির্বাহী আদেশে এবং সন্ত্রাস বিরোধী যে আইন, সেই আইনের অধীনে নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল। যাই হোক, সরকার, বিএনপি সরকার এই অধ্যাদেশটি সংসদে পাশ করবার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে যেটি হবে, যে ওই যে শাস্তি প্রযোজ্য হবে। এখানে প্রশ্ন আসেনি যে বিএনপি সরকার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠাবে নাকি উঠাবে না। এখন পর্যন্ত আওয়ামী লীগের উপর যে নির্বাহী আদেশটা আছে, ওঠানোর কোনো লক্ষণ নাই। এটি নিঃসন্দেহে অ্যালার্মিং। কারণ বিএনপি কি, আমি শুরুতেই বলেছি, বিএনপি কি শিক্ষা নিচ্ছে না? অতীতে 2001-06 আমলে
বিএনপি, ক্ষমতাসীন বিএনপি আওয়ামী লীগের উপর যে দমন পীড়ন অত্যাচার, এমনকি গ্রেনেড ছুড়ে হত্যা পর্যন্ত করতে চেয়েছিল আওয়ামী লীগ প্রধানকে। বিএনপি সরকারের আমলে যেহেতু বিএনপি একটা রাজনৈতিক দলকে নিরাপত্তা দিতে পারেনি, সেই সময়ের সরকারের তো এই দায়টা আছে নাকি? একটা সুস্থ মানুষ, আপনি স্বাভাবিক মানুষ যদি চিন্তা করেন, দায়টা তো থাকতে পারে সেই জায়গায়। এবং শুধু তাই নয়, নানা রকম দমন পীড়ন কার্যক্রমে নানা রকম বাধা বিপত্তি, এবং 2001 সালের নির্বাচন পরবর্তী সময়ে আপনি সংখ্যালঘু নির্যাতনের কথা চিন্তা করুন, কি অবস্থা করা হয়েছিল, নানা রকম অনাচার তৈরি করা হয়েছিল। এসব নানা কারণে দমন পীড়ন, গ্রেনেড হামলা করে মেরে ফেলা ইত্যাদি নানা কারণে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হয়েছিল। পরবর্তীতে যখন 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলো, তখন আওয়ামী লীগ কিন্তু আর বিএনপিকে ছাড় দেয়নি। বিএনপিকে রাজনীতি করবার সুযোগ দিয়েছে, রাজনৈতিক স্পেস দিয়েছে, কিন্তু দমন পীড়নের জায়গায় কিন্তু ছাড়েনি। মামলা করেছে। এই গর্তটা কে খুঁড়েছিল? বিএনপি। 2001-06 একটা ভালো রাজনীতি, সহাবস্থানের রাজনীতি যদি বিএনপি সেই সময় করত, আওয়ামী লীগ, আমি সেই সময়ের কথা বলবো যে আওয়ামী লীগ ভালো রাজনীতি করেছিল। 96 থেকে 2000 চমৎকারভাবে দেশ চালিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুন্দরভাবে একটা নির্বাচন দিয়েছিল। সেই নির্বাচনে বিএনপি বিজয়ী হয়েছিল। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে কি করেছিল? প্রতিহিংসা চরিতার্থ করেছিল, যার প্রতিহিংসার শিকার হয়েছিল আওয়ামী লীগ 2009 থেকে 24 পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন, যদি কিছুটা থেকে থাকে। কিন্তু আজকে বিএনপি ভুলে গেছে 2001-06 প্রতিহিংসা করেছে। আজকে এই যে 9 থেকে 24 পর্যন্ত দেড় যুগের বেশি সময় বিএনপি কি করুণ অবস্থায় ছিল, বিএনপি কি এগুলো ভুলে গেছে? এই করুণ অবস্থাগুলো থেকেও তো একটা রাজনৈতিক সহাবস্থানের শিক্ষা নেওয়া উচিত। তারেক রহমান, আপনি হয়তো ভুল করছেন। আওয়ামী লীগ নিয়ে যদি আপনি খেলেন বা খেলতে যান, হয়তো আগুন নিয়ে খেলা হবে, কারণ দেশে প্রচণ্ড সমস্যা। এই সমস্যার মধ্যে আপনি কিভাবে টিকে থাকতে পারবেন, সেটি একটা বড় চিন্তার বিষয়। সেই জায়গায় আপনার প্রধান প্রতিপক্ষ বা প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হওয়া উচিত স্বাভাবিক নিয়মে আওয়ামী লীগ। প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বীর সাথে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, প্রতিহিংসা হতে পারে না। জামাত জোট আপনার প্রতিপক্ষ নয়। আপনি প্রতিদ্বন্দ্বীদের সাথে যৌক্তিক প্রতিদ্বন্দ্বিতা করুন, কিন্তু প্রতিহিংসা চরিতার্থ করতে হলে সেটি কিন্তু ভয়ঙ্কর পরিণত হবে। আওয়ামী লীগ ফিরবে। আপনি যেভাবেই বলুন না কেন, আওয়ামী লীগকে আপনি বাধা দিয়ে রাখতে পারবেন না। আওয়ামী লীগকে এই বাংলাদেশের মাটি মানুষ ফেরাবে। আর বাংলাদেশের কথা কি বলতে হয়, এখানে সেনাবাহিনীর একটা হস্তক্ষেপ সব সময় থাকে। স্বাধীনতার পর থেকে 75 থেকে শুরু করে আজ পর্যন্ত ক্ষমতার পট পরিবর্তন হয়েছে সেনাবাহিনীর ছত্র ছায়ায়। আজকে তারেক রহমান আপনি ক্ষমতায় আছেন, আজকে সেনাবাহিনী যদি আপনার সমর্থনে এতটুকু না থাকে, অনেক সেনা শাসকও পতন ঘটতে সেনা শাসকেরও পতন ঘটতে বাধ্য হয়েছিল সেনার সমর্থন উঠে যাওয়ায়। এরশাদের কথা চিন্তা করুন, 90-এর সেনার সমর্থন একটা পর্যায়ে, তিনি সেনা গোত্রীয় মানুষ, কিন্তু তার উপর থেকে শীর্ষ সেনা কর্মকর্তারা সমর্থন উঠিয়ে নিয়েছিল, যার কারণে 90 এরশাদের পতন হয়েছিল। তারেক রহমান, আজকে যদি সেনা সমর্থন আপনার প্রতি এতটুকু না থাকে, আপনার কিন্তু পতন হবে। কিন্তু পতন পরবর্তী পর্যায়ে কি হবে? আপনি যদি সহাবস্থানের রাজনীতি না করেন, তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিণতি হবে। আমরা চাই না কারো ভয়ঙ্কর পরিণতি হোক, সবাই একটা সুস্থ রাজনীতি করুক, সেটি প্রত্যাশা। তারেক রহমান, আপনার শুভবুদ্ধির উদয় হোক, আমরা সেটাই প্রত্যাশা করি। আপনি নিশ্চয়ই জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।